বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমার সঙ্গে ঢাকা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী রয়েছেন আমার বায়ে আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম চেয়ারম্যান এবং তার প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমি বুঝতে চাইছি যে আপনি এই নির্বাচনের পরিবেশ সব মিলিয়ে কী মনে হচ্ছে আপনাদের কাছে? কতটা 2014, 18 বা 24-এর প্রেক্ষিতে যে ধরনের নির্বাচন আমরা আশা করছি, যেটা হওয়া উচিত, যার জন্য মানুষ রক্ত দিয়েছে, সেই নির্বাচন হচ্ছে কিনা? যদিও কারো মধ্যে এখনও সংশয় আছে যে আদৌ শেষ পর্যন্ত নির্বাচনটা এরা করতে পারবে কি না। ববি হাজ্জাজ। জি, জিল্লু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিজ্ঞ সহ-আলোচক সহ তৃতীয় মাত্রা সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। নির্বাচন হচ্ছে, আমি বিশ্বাস করি নির্বাচন হচ্ছে নিশ্চিত। এগেন আমি বিশ্বাস করি সেটা আমি বলছি, কারণ আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করছি এবং কিছুক্ষণ আগে যখন আপনার সাথে ক্যামেরার বাইরেও কথা হচ্ছিল, আমি আপনাকে বলছিলাম যে এখন নির্বাচনের কারণে আমার পার্সপেক্টিভটা গলি মহল্লা লেভেল হয়ে গেছে, এখন আর জাতীয় লেভেল পার্সপেক্টিভ এই মুহূর্তে নেই। তো এই জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম ন্যাশনাল লেভেলের পার্সপেক্টিভটা, কিন্তু গলি মহল্লা লেভেল পার্সপেক্টিভ যেটা আমি দেখছি এবং আরও অন্য আসনগুলো থেকে বা অনেকগুলো আসন থেকে গলি মহল্লা লেভেলের যে পার্সপেক্টিভটা পাচ্ছি, ফিডব্যাকটা পাচ্ছি, তার ভিত্তিতে আমি বলবো যে নির্বাচন নিশ্চিত। আমরা নির্বাচনের পথে আছি, নির্বাচন হচ্ছে, এই পার্সপেক্টিভটা আমি পাচ্ছি, এই দৃশ্যটা আমি দেখছি। নির্বাচন নিশ্চিত আর নির্বাচন কেমন হবে দুটো অবভিয়াসলি কমপ্লিটলি ভিন্ন প্রশ্ন। এটা জিল্লু ভাই আপনি খুব ভালো করে জানেন। 2014, 18, 24 আর 26-এর নির্বাচনে আকাশ পাতাল ফারাক আছে। এখন ফারাক আছে বলেই এটা খুব ভালো নির্বাচন হবে তা না। 14, 18, 26-এ মূল 14, 18, 24-এ মূল যে জিনিসটা হয়েছে যে একটা কর্তৃত্ববাদী সরকার নির্বাচনটাকে হাইজ্যাক করে নিয়েছিল, অন্য কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি বা ওরকম প্রেক্ষাপটই রাখেনি। ইধার নিশিরাতে চুরি করে নিয়েছে বা আমি ডামি নির্বাচন করেছে বা কাউকে করতেই দেয়নি, কোনো না কোনো কিছু করেছে। এবং নির্বাচন কমিশনও এবং সবগুলো ইনস্টিটিউশন জুডিশিয়ারি থেকে কাউকে অবমাননা না করে বলতে চেষ্টা করছি, বাট সবগুলো ইনস্টিটিউশন তখন স্পেশালি 14-র পর থেকে 18 এবং 24-এ ওই কর্তৃত্ববাদী সরকারকে সহযোগিতা করেছে। এখন আসেন 26-এ, একটা কর্তৃত্ববাদী সরকার নেই, একটা দুর্বল সরকার আছে। এবং এই দুর্বল সরকারটা যে পুরোপুরি গণতান্ত্রিক মনোভাব তা না। এই সরকারটা দুর্বল কিন্তু মনোভাব গণতান্ত্রিক না। কারণ আমরা দেখেছি কিছু দলের পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা। এখনও যখন রেফারেন্ডাম ওই হ্যাঁ না ভোটের কথা হচ্ছে, পরিষ্কারভাবে হ্যাঁ ভোটের জন্য সরকার আপনার ক্যাম্পেইন করছে, যেখানে সরকারের ক্যাম্পেইন করার কথা রেফারেন্ডামের জন্য, বাট রেফারেন্ডাম সম্বন্ধে হ্যাঁ বা না কোনো পক্ষ নিয়ে না, এটা সরকারের দায়িত্ব, কোনো সময় পক্ষ না নেওয়া। তো এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে সরকারের পরিষ্কার একটা বায়াস আছে। একই সাথে আমি বলবো, কিছু তো দুঃখের সহিত বলবো, যে কর্তৃত্ববাদী সরকারি ইনস্টিটিউশনগুলো অনেক সময় শক্তিশালী ছিল, ওই সরকারের জন্য কাজ করেছে। এই সরকারি ইনস্টিটিউশনগুলোই দুর্বল। যতগুলো ইনস্টিটিউশনের অধীনে নির্বাচন হতে যাচ্ছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন দুর্বল। সেটা ইলেকশন কমিশন বলেন, প্রশাসন বলেন, যেটাই, প্রত্যেকটা ইনস্টিটিউশন দুর্বল। সো ইনস্টিটিউশনের দুর্বলতা, দুর্বল সরকারের বায়াস, এই জায়গাগুলোতে একটা বড় সম্ভাবনা আছে যে খুব ভালো একটা নির্বাচন আমরা হয়তো পাবো না। একটা নির্বাচন পাবো, এটাতে আমি নিশ্চিত, অ্যাটলিস্ট আমার জায়গা থেকে। কিন্তু এই নির্বাচনটা ভালো হবে মানে কি, ভোট কাউন্ট থেকে শুরু করে, ভোটের প্রচারণা থেকে শুরু করে সব কিছু আনবায়াসডভাবে হওয়া। কিছু দূর হলেও আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে সবসময় সব কিছু আনবায়াসড হয় না, বাট হায়েস্ট লেভেল অফ বায়াসনেস থাকে যদি, তো সেটা আমার মনে হয় খুব মুশকিল হবে এই নির্বাচনকালীন সময়। এবং ইতিমধ্যে আমরা বারংবার দেখেছি, মনে করেন একটা সরকারের পক্ষ থেকে একটা নির্দেশ চলে এসেছিল যে ওই তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত অন্য কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানিক যে নির্বাচনগুলো হয়, সেটা ওই বিশ্ববিদ্যালয় হোক আর যাই হোক, এগুলো হবে না। ট্রেড বডি হোক, যেটাই হোক, হ্যাঁ, এগুলো কোনো কিছু হবে না। কিন্তু আবার এর ভিতরে আমরা দেখলাম যে তারা আবার আইন কিছু অ্যালাউ করলো। এই যে এবং যখন অ্যালাউ করলো, তখন আমরা পরিষ্কার দেখতে পারি যে কোনো রাজনৈতিক দলের চাপে
তারা অ্যালাউ করছে। সো এই যে এই বৈষম্যটা, এই জিনিসগুলো যে আমাদের মনের শঙ্কা তৈরি করে না নির্বাচন কেমন হবে তা না, এবং সেই কারণেই আমি বলছি আমি নিশ্চিত নির্বাচন হতে যাচ্ছে, আমি নিশ্চিত না কত ভালো নির্বাচন হবে। বেশ, সরওয়ার। না দেখুন, আমার সহ আলোচকই বলল যে খুব ভালো নির্বাচন যে হবে না সে নিজেই বিশ্বাস করে না, এবং একটি ভালো নির্বাচন হতে হলে যে প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালী অবস্থান দরকার হয় সেই অবস্থান তো আদৌ নাই। এই নাই, আমরা যে নির্বাচনী বাছাই প্রক্রিয়া দেখলাম যে ব্যুরোক্রেসি যারা রিটার্নিং অফিসার তারা নিজেরাই একটা অবস্থান নিয়ে এনেছে। একই কারণে যেখানে অনেকে ডিসকোয়ালিফাই হয়েছে সেই একই কারণে অনেকে কোয়ালিফাই হয়েছে, তারা কোশ্চেনও করে নাই। এবং আমাদের ব্যুরোক্রেসির যে চরিত্রটা, এই চরিত্রটা একটা সুবিধাবাদী চরিত্র, যেটা আকবর আলী খান তার বইয়ের ভিতরে লিখে নিয়ে গেছে যে তারা সবসময় নিজেকে সাহায্য করে, দেশের জনগণের সার্ভিস, দেশের সার্ভিস, এগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না। সো 5ই আগস্টের আগে সেই ফেসিজমের সময় আমাদের যে ব্যুরোক্রেসি তারা ছিল কে কার চেয়ে বড় আওয়ামী লীগ, সেইটা দেখাবার জন্য একটা কম্পিটিশন হতো, এবং তারা এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ অনেককে বোঝাতে পারে যারা লুটেরাতন্ত্রে বিশ্বাস করে যে আপনাকে আমি সবচেয়ে হেল্প করতে পারবো, এবং তারাই রাষ্ট্র চালাবার একটা জায়গায় চলে যায়। ইতিমধ্যে আমরা সেই একই টেন্ডেন্সি দেখতে পাচ্ছি ব্যুরোক্রেসির ভিতরে। অনেকেই হয়তো কাউকে বলাও হয় না, কিন্তু তারাই একটা অবস্থান নিয়েছে যে ভবিষ্যতে যারা ক্ষমতা আসতে পারে তাদের কৃপা পাওয়ার জন্য অতি জামাত অথবা অতি বিএনপি সাজার চেষ্টা করছে। এই জিনিসটি নির্বাচনের সঠিক নির্বাচন না হওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। প্রতিদিন খুনোখুনি হচ্ছে। আমরা দেখলাম যে একজন স্বতন্ত্র প্রার্থী তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল একটা রাস্তার পাশে, আর একজন স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে খুন করা হলো। সো এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত যে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের বড় একটা অংশ, তাদের ভিতরে একটা চেষ্টা থাকতে পারে যে তারা দেখাবে যে 14, 18 এবং 24-এর মতো তার চেয়ে খারাপ একটা ইলেকশন হয়েছে। প্রফেসর ইউনূসের ভাষায় যেটা ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনটা সবচেয়ে কলঙ্কিত নির্বাচন। খারাপ অর্থে ঐতিহাসিক হতে পারে। হ্যাঁ, খারাপ অর্থে ঐতিহাসিক নির্বাচন হতে পারে। সো সেই জন্য এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না করে যেটা আমাদের এই উপমহাদেশও, এই সাউথ এশিয়াতে কিন্তু অনেক দেশ টার্মোয়েল থেকে খুব দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা তার একটা উদাহরণ, ইভেন নেপাল কোনো কোনো ক্ষেত্রে। তো আমরা কেন পারছি না? আমরা পারছি না যে 5ই আগস্টের যে স্যাক্রিফাইস, এতগুলো জীবন যে চলে গেল, এতগুলো পঙ্গু চক্ষু নষ্ট হয়ে গেল, সেই তাদের যে স্পিরিট, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ভুলণ্ঠিত করলো এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু তাদের অনভিজ্ঞতা এবং সিচুয়েশনকে ঠিকভাবে না করে, সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় না বসিয়ে। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় বিপ্লব উত্তর কোনো এইরকম একটা উইক সরকার কোথাও সফল হয়নি, যেখানে বিপ্লব উত্তর যে স্ট্রিমলিং দরকার হয়, যে স্ট্রিট ফাস্টনেস দরকার হয়, সেটা তাদের ভিতরে কিছুই ছিল না। প্রফেসর সাহেব ওনার যে ব্যাংকিং বিজনেস এবং এনজিও টাইপের চিন্তা ভাবনা সেইটা করছে, বাকি সবাই ব্যুরোক্রেসিকে অনেকে সার বলতো। তো সেই ব্যুরোক্রেসি নিয়ন্ত্রণ করার মতো এবিলিটি তাদের নাই। তারা শ্যাম রাখি না কুল রাখি, সবাইকে স্যাটিসফাইড করার জন্য তারা অস্থির। অনেকে দুর্নীতির সাথে জড়ায় গেছে। সেই জন্য যদি আমার সহ আলোচকের ভাষ্য মতন যদি একটা ভালো নির্বাচন না হয়, তখন কিন্তু আওয়ামী লীগের যে নেত্রী বসে আছে ইন্ডিয়া, সে কিন্তু প্রতিদিন বাংলাদেশের তার অনেক নেতাকর্মীর সাথে কথা বলে, প্রতিদিন শত শত লোকের সাথে কথা বলে। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে শেয়ার করেছে যে এই একটু আগে কথা হয়েছে আমার সাথে। তো তখন তারা কিন্তু এই ভার্সনটা সামনে আসবে যে তাহলে 14, 18, 24 থেকে আলাদা কি হলো। সেই জন্য বড় ধরনের দায়ভার থাকবে পার্টিসিপেটিং রাজনৈতিক দলগুলোর উপরে। এইটা তাদেরকে দেখাতে হবে এটা সুষ্ঠু, পার্টিসিপেটিভ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য তারা তাদের অংশটা সম্পূর্ণভাবে পারফর্ম করে। বাট এটা তো ধরেন মোটা থেকে আমরা উপর থেকে আমরা যারা আপনাদের মতো পলিটিক্সে নেই বা প্রার্থী না, তারা তো বুঝতেই পারি, কিন্তু আপনারা আসলে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সগুলো সেখান থেকে আমি একটু বুঝতে চাইছি যে আপনি কি ফিল করেন। লেভেল প্লেইং ফিল্ড নাই একটা। তো ফিল্ডটা কার পক্ষে? সেখানে তো পক্ষ দুটো, একটা বিএনপি একটা জামাত। ডমিনেন্টলি আমি মনে করি বিএনপির পক্ষে।
ডমিনেন্টলি, Okay. কিছুটা So, জামাতের পক্ষে। আপনি বলতে কিছুটা। চাইছেন যে সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি সবাই বিএনপির পক্ষে? অনেক ক্ষেত্রে আমি তাই মনে করি। Okay. এবং আপনি দেখছেন যে ইতিমধ্যে একটা যে চাটুকারিতা শুরু হয়ে গেছে, হ্যাঁ, এই চাটুকারিতে কে কাটছে বড় বিএনপি। আপনি দেখবেন যে একদম প্রফেশনাল টাউট, প্রফেশনাল একদম চিটার কোনোভাবে সে তারেক সাহেবের কাছে পৌঁছতে পারে এবং একটা ছবি তুলতে পারে। আবার আমি ব্যক্তিগতভাবে অনেক লোক কোনো অ্যাপয়েন্টমেন্টই চায় না তার সাথে যাওয়ার জন্য। এই যে বাংলাদেশের রাজনীতিকে এই যে চাটুকার পরিবেষ্টিত যে কালচার, এই কালচারটা থেকে অনেকবার আমরা এখানে বলেছি যে এইটা উনি কতটা নিবারণ করতে পারবে, এইটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং এই চাটুকারিতা অনেক উচ্চশিক্ষিত লোক থেকে শুরু করে নিম্ন পর্যায়ের লোক করে। না, সেটা তো ধরেন ওনার আছে। ব্যাপার, ওনার দলের ব্যাপার, ওনার দলের ভবিষ্যতের ব্যাপার। ব্যাপার। আমি ইলেকশন রিলেটেড ইস্যুটা আলোচনা সেটা। করতে চাইছি। না, এই লেভেল প্লেইং ফিল্ড তো এখানে হবে না যে যারা রিটার্নিং অফিসার তারা যে বিহেভিয়ারটা দেখালো, এবং এইখানে নির্বাচন কমিশনে এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার এইখানে পজিটিভ আসছে ম্যাক্সিমাম। কিন্তু সেইখানে আমি জানি একজন স্বতন্ত্র প্রার্থী খুলনার, সে ডিসির কাছে অথবা নির্বাচন কমিশনে আবেদন করে ও কোনো রিপ্লাইও পায়নি, কোনো রিমেডি পায়নি। তো এরকম উদাহরণ সামনে সৃষ্টি হয়েছে, যার জন্য এখন মনে হচ্ছে যে বিপ্লবটা হয়েছে এই ভায়া হয় না, মনে করেন যে এখান থেকে ঢাকা টু হুলারহাট, পিরোজপুর ভায়া বরিশাল ওরকম। সো আওয়ামী লীগের পতনের পরে লাইকলি দ্যাট বিএনপি ক্ষমতায় আসার জন্য এখন একদম প্রস্তুত, এরকম যে ভায়া অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ওই উদাহরণটা কিন্তু সামনে যে এইখানে যারা ক্ষমতায় যেতে চায় তাদের এই ফ্যাক্টরটা মনে রাখা প্রয়োজন যে 91 সালে আওয়ামী লীগ খুব কনফিডেন্ট ছিল ক্ষমতা আসার, কিন্তু ক্ষমতায় চলে আসছে বিএনপিকে এখন মনে হচ্ছে টু কনফিডেন্ট। কিন্তু তারা যদি এই জিনিসটা ভুলে যায় যে রাজনীতির নামে যে একটা চুরিতন্ত্র, রাজনীতির নামে যে একটা লুটেরাতন্ত্রের কালচার সৃষ্টি হয়েছে বাংলাদেশে, পদ পদবি ব্যবহার করে এদেশের মানুষ সেটা থেকে মুক্তি চায়। আগামী So, আপনি কি বলতে চাইছেন যে এমন হতে পারে যে বিএনপি বদলে অন্য কোনো শক্তিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে পারে? নট আনলাইকলি ইন দ্যাট কেস জামাত? আমার ব্যক্তিগত জায়গায় In that এটা তো তার বাইরে তো এখন এইটাই আছে একমাত্র। ওকে। ওকে, এখন কারণ আমার ব্যক্তিগত জায়গা থেকে যাদের সাথে মত বিনিময় করি, এর মানে প্রতি 10 জনের 8 জন বলছে যে আমরা তো এই দুইটা দলকে দেখছি, এবং এটা উচ্চশিক্ষিত লোক থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত দেখছি। এই যে হয়তো এরকম হতে পারে যে ধানের শীষের সাথে আছে কিন্তু ভোট দিছে আরেক জায়গায়, নট আনলাইকলি। সেই জন্য আমি অনেক জায়গায় বলছি যে বিএনপি কি এখন এই জামাতের চেয়ে ভালো জনদরদি পলিসি সামনে আনতে হবে। সেইটাকে আপনি যে কোনোভাবে সমালোচনা করতে পারেন। তারা যে বলেছে যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না, তাদের অ্যালোটেড যে টাকা পয়সা সেটা জনসম্পর্কে তারা প্রকাশ করবে, এবং এই সাথে যদি তারা দেখাতে পারে যে তারা মডারেট মুসলিম কান্ট্রি করবে, হু নোজ। আমি ব্যক্তিগত অনেকে দেখছি এটা প্রকাশ করবে না, আপনি একদম ভিতরে আড্ডা মারার সময় জিজ্ঞেস করবেন। এইরকম পরিস্থিতি যে হবে না সেটার কোনো গ্যারান্টি নাই। পেশা বাবে হচ্ছে যে আপনি শুনছিলেন, এবং মনে হয় যে এখান থেকে কথা বলবার কিছু উপাদান আপনার জন্য আছে। কিন্তু একই সঙ্গে আমার যেটা প্রশ্ন, যে ক্যান্ডিডেট আপনি আসলে ফিল্ড লেভেলে কী কী ধরনের প্রবলেমস দেখেন, বা না দেখলে সেটাও বলতে পারেন। প্রবলেমস তো অনেক আছে। আমি ভাই যেগুলো বলেছেন কিছু জিনিস নিয়ে আমি একটু কথা বলি। একটা হলো আমরা একটা জিনিস পরিষ্কার দেখেছি যে জনগণের ভেতরে মানে ওই যে পাবলিক সাপোর্ট, মানে বড় দাগে নাগরিকরা নেমে আসছে বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা নেমে আসছে, এইটার শক্তি আমরা বিএনপি নেতৃত্বাধীন জোটের সবচেয়ে বেশি দেখছি। এবং এখন একটা কথা ভাই ঠিক বলেছেন, এখন আছে বেসিক্যালি দুটা জোট, বিএনপি নেতৃত্বাধীন জোট, জামাত ইসলামী নেতৃত্বাধীন জোট। এর বাইরে এখন আর কেউ কাউন্টেবল না। এবং যদিও জামাতের নেতৃত্বাধীন জোট আমার মনে হয় কিছু দুর্বল হয়েছে ওই ইসলামী আন্দোলন বেরিয়ে যাবার পর, বাট স্টিল ইসলামী আন্দোলন বাই ইটসেলফ তেমন কোনো গুরুত্বপূর্ণ ফোর্স না। ওনাদেরকে নিন্দা করে বলছি না, আমি ইকুয়েশনটা যেভাবে দেখি সেভাবে বলছি। সো ফোর্স যেহেতু দুটো, বিএনপি নেতৃত্বে, জামাত নেতৃত্বে, বিএনপি নেতৃত্বের ফোর্সটা অনেক বেশি বড়, এবং সেই জায়গা থেকে আমি ধরে নিচ্ছি সাপোর্টটাও অনেক বেশি বড়। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জায়গায়, যেটার ভেতরে সরকার ইনক্লুডেড, গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আমরা দেখেছি জামাতের শক্তি আরও বেশি।
এটা কেন এই ইমব্যালেন্স, এটা হয়তো বিএনপি, জামাত, এখানের সবচেয়ে উচ্চ পর্যায়ের নেতৃত্বে যারা আছেন ওনারা মিলে হয়তো বলতে পারবেন, বা আগামীতে আমরা হয়তো রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে বের করতে সক্ষম হব। এই মুহূর্তে আমি পরিষ্কার বলতে পারছি না কেন, কিন্তু সরকারি পর্যায়ে মানে একদম অন্তর্বর্তীকালীন সরকার এবং অনেক ইনস্টিটিউশনসও এই জায়গায় আমরা দেখছি জামাতের শক্তি বেশি, মাঠ পর্যায়ে, জনগণ পর্যায়ে, রাজনৈতিক কর্মী পর্যায়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের শক্তি অনেক বেশি। এটা একটা ভারসাম্য আছে। পৃষ্ঠপোষকতার রাজনীতির কথা ভাই বলেছেন এবং সত্যি কথা বলেছেন, কিন্তু এটা আনফর্চুনেটলি বাংলাদেশের সব জায়গায় পৃষ্ঠপোষকতার রাজনীতি, এবং এটা জামাতও এটার বাইরে না। জাস্ট জামাত পার্টি সাইজ হিসেবে একটু ছোট, তার জন্য আওয়ামী লীগ বিএনপি আগে বেশি দেখা যেত, জামাতের আর একটু কম দেখা যেত। এবং এখানে মানে আপনি আমাদের দেশে তো লোকজন রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা একটু কম করে, মানে রেগুলার জনগণের কথা বলছি, সবাই মনে করে রাজনীতিতে তারা এক্সপার্ট, কিন্তু পড়াশোনা একটু কম করে। ম্যান ফর ম্যান, মানে কত মেম্বার আছে, কত কমিটি আছে, কমিটি মেম্বার কত আছে, ম্যান ফর ম্যান আপনার ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলাম, ম্যান ফর ম্যান এগেন সবসময় আপনার সহিংসতার দিক দিয়ে আপনার বিএনপির থেকে অনেক এগিয়ে ছিল। ম্যান ফর ম্যান, মানে ছাত্র দল হয়তো অনেক ভায়োলেন্স করেছে, 1 লাখ কর্মী 100টা ইনসিডেন্ট করেছে, ছাত্র শিবিরের 10,000 কর্মী 50টা ইনসিডেন্ট করেছে। সো ম্যান ফর ম্যান আপনি যদি কাউন্ট করেন তাহলে ছাত্র শিবির 4-5 গুণ তাদের বেশি। সেই ধরনের অনেক কাউন্ট আছে, অফিশিয়াল রাষ্ট্রবিজ্ঞানের কাউন্ট আছে, অনেকে প্রফেসর আইনুল ইসলাম থেকে শুরু করে অনেক বিজ্ঞ ব্যক্তিরা এইসব রিসার্চ পাবলিশ করেছেন ওভার দ্য ইয়ার্স। সো ওই জিনিসগুলো আছে, এবং পৃষ্ঠপোষকতা জামাতের ভেতরেও আছে। জামাতের সবচেয়ে বড় ওয়েলফেয়ার নেটওয়ার্ক, সবচেয়ে বড় জামাতের, এর জন্য তাদের হয়তো পার্টিগত বাজেটের অ্যালোকেশন অনেক বেশি, ইটস জাস্ট এটা বের হয় কম। আপনি একটু খবর নিয়ে দেখবেন, এগেন এটা আমি অফিশিয়াল বলছি না, কারণ অফিশিয়াল কাউন্ট আমার কাছে নেই, অ্যাকচুয়ালি আমার কাছে নেই, কিন্তু মাঠ পর্যায়ে অনেক কথা শুনি, এবং অনেক কথা শুনি যেহেতু, এর জন্য আমি মানে ফুল কনফিডেন্সের সাথে বলছি না এটা সত্য, কারণ আমরা অনেক আবল তাবল কথাও শুনি, কিন্তু সবসময় আমরা যাচাই বাছাই করার জায়গায় থাকি না। কিন্তু এরকম অনেক কথা শুনি যে, এবং এরকম অনেক জায়গা সম্বন্ধে আমি শুনেছি যে বিগত দিনের আওয়ামী লীগের যারা দুষ্টু, মানে ওই যে অন্যায়ের সাথে জড়িত নেতৃবৃন্দ ছিলেন, কারণ আওয়ামী লীগ একটা বড় দল, আমি সেটা বলছি, বাট অন্যায়ের সাথে জড়িত যে নেতৃবৃন্দ ছিলেন, যারা পলাতক, এদের অনেকেরই সহযোগিতা এবং তাদের সাথে কাজ করছেন জামাতের অনেক নেতা। বিএনপি নেতারা যে করছেন না তা না, অন্য দলের নেতারাও যে করছেন না তা না, যেই সুযোগ অনেকেই সুযোগ পেলে করছেন। কিন্তু আবার আমার ধারণা, যতদূর আমি শুনেছি, এখানে আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আমার ধারণা ম্যান ফর ম্যান জামাত হয়তো এগিয়ে আছে এই দিকেও। সো এই যে পৃষ্ঠপোষকতার রাজনীতিতে কোনো দলই খুব বেশি যে পিছিয়ে আছে না, এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারের একটা দোষ। আপনি ছাত্র রাজনীতি থেকে যখন উঠে আসেন, এটা শিবির বলেন, যে শিবিরের যারা অ্যাক্টিভিস্ট আছে জিজ্ঞেস করেন ওদের দিন চলে কিভাবে। ছাত্র দল বলেন, আগে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ বলেন, দিন চলে কিভাবে। সো এই যে দিন চলে, এই যে একটা ভাইয়ের সহযোগিতায়, ও ওই ভাইয়ের লোক, ও ওই ভাইয়ের লোক, এই যে এই সহযোগিতাটা থেকে একদম শুরু থেকে পৃষ্ঠপোষকতা বেসড রাজনীতি আমাদের দেশে তৈরি হয়। তো যে 16, 17, 18 বছর বয়স থেকে এই ভাইয়ের পৃষ্ঠপোষকতা করতে করতে এসেছে, সে যখন 50-60 বছর বয়সে এসে নিজে বড় নেতৃত্ব নেবে, সে পৃষ্ঠপোষকতার বাইরে কি করে যাবে। সো এই কারণে আমাদের রাজনৈতিক সিস্টেমগুলোর একটা চেঞ্জ দরকার। যেই চেঞ্জগুলো আমি মনে করি জনাব তারেক রহমান যে প্ল্যানগুলোর কথা বলেছেন, এবং যে প্ল্যানগুলো এগিয়ে নিয়ে আসছেন, এবং এগুলো 2-1টা প্ল্যানের সাথে যেহেতু আমি নিজে জড়িত ছিলাম, মানে উনি আমাকে, আমার সে সৌভাগ্য, উনি আমাকে এই সম্মানটা দিয়েছেন যে 2-1টা প্ল্যানের সাথে জড়িত থাকার, ওই প্ল্যানটা কী হবে, আগামী বাংলাদেশ কীভাবে আমরা গড়তে চাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা প্রচেষ্টা অ্যাটলিস্ট জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা প্রচেষ্টা আছে যে এই পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসার একটা প্রচেষ্টা আছে। এই প্রচেষ্টা বাস্তবায়ন হবে কিনা জানি না। মাঠ লেভেলে এখন নির্বাচন, ভাই আপনি যেটা বললেন জিলুর ভাই, সেটা মাঠ লেভেলের নির্বাচনের ভিতরে জনগণের ভিতরে আমি অনেক উৎসাহ দেখছি, আসলে অনেক উৎসাহ দেখছি। মানে আপনি বস্তিবাসী জনগণ বলেন, মধ্যবিত্ত ফ্ল্যাটের জনগণ বলেন, বড় বিল্ডিং বাসার জনগণ বলেন, সবার ভিতরে আমি একটা উৎফুল্ল একটা আমেজ চলে এসেছে নির্বাচনের। হ্যাঁ, হয়তো এখনও রাস্তায় রাস্তায় গান বাজা শুরু হয়নি, তখন আমেজ আরেকটু বাড়বে, এটা 22 তারিখ থেকে হবে। 22 তারিখ থেকেও যদিও গান একটু কম বাজবে, কারণ পার নির্বাচন, আমরা এর আগের নির্বাচনগুলোতে দেখেছি প্রত্যেকটা গলির মাথায়, প্রত্যেকটা বাজারে গান বাজে। এখন সীমাবদ্ধ করে দিয়েছে শুধু 4টা জায়গায়, পুরা কনস্টিটিউয়েন্সিতে শুধু 4টা জায়গায় লাউডস্পিকার লাগানো যাবে, লাউডস্পিকারে বেশি জোরে হবে না, এটা ভালো, বেশি জোরে হবে না, এই পার্টটা খুব ভালো।
4টা হয়তো আরেকটু বেশি বাড়ানো যেত, বাট সেই আলোচনা এখন আর যাবো না, অনেক কিছুই চেঞ্জ করেছে, পোস্টার বাদিয়ে দিয়েছে। বাট ওই জায়গা থেকে 22 তারিখের পর হয়তো উত্তেজনাটা আরও বাড়বে, মানে উৎফুল্লটা, ইনথুজিয়াজমটা আরও বাড়বে। সো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে জনগণ খুবই উৎসাহের সাথে নির্বাচনে যোগদান করবেন। কিন্তু ওই যে আশঙ্কাটা আসলে জনগণকে নিয়ে না, আশঙ্কাটা খুব বেশি যে শুধু রাজনৈতিক দলকে নিয়ে তাও না, আশঙ্কাটা হলো সরকার ব্যবস্থা নিয়ে, সরকারের প্রতিষ্ঠানগুলো কত সবল এবং তারা কত শক্তভাবে সুন্দর একটা নির্বাচনের মধ্যে দিতে পারে। ব্যারিস্টার সরোয়ার হোসেন। না, সেটা অবশ্যই বড় চ্যালেঞ্জ যে সুষ্ঠু নির্বাচন কতটা দিতে পারে। কিন্তু এরকম যদি পরিস্থিতি হয় যে ভোটের আগে দেখা যাচ্ছে যে অনেক হিসাব গড়বড় হয়ে যাচ্ছে, যদি কোনো সন্ত্রাসী অথবা মাস্তানি অথবা মাসেলতন্ত্র হয়, সেটা নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি প্রশাসনে আছে কিনা আমার জানা মতে নাই, পারবে না সেটা। তো সেইখানেই কিন্তু আপনি বলছেন ইলেকশনের আগে এবং সেইখানে নির্বাচনটা কন্ট্রোভার্সিয়াল হবে, যেটা জিল্লুর ভাই সবসময় বলে যে নির্বাচন আদৌ হবে কিনা, সেই সম্ভাবনা কিন্তু এখনও আছে। এবং তফসিল ঘোষণার পরে বাংলাদেশের নির্বাচন পণ্ড হয়েছে। সো এখানে অনেক ধরনের মানে খেলোয়াড়, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল খেলোয়াড় রয়েছে, সেই সংখ্যা থাকবে। সেই জন্য আমি একদিকে আমার মনে হয় যে এই সরকারের ভিতরে যারা আছে তারা এক পক্ষ এখন নির্বাচন দিয়ে সরে যেতে চাচ্ছে, আর এক পক্ষ তলে তলে, এটা তো তারাই প্রকাশ করেছে, আমরা শুনেছি যে তারা একটা ঘটনা ঘটাইয়ে তারা প্রলং করতে চাচ্ছে, এরকম তাদের সিমটম রয়েছে। এই সাথে যে প্রার্থীগুলো আছে তারাও তাদের মতো করে এই মুহূর্তে কাজ চালায় যাচ্ছে। কিন্তু সর্বোপরি যে নির্বাচনের মানটা কি হবে সেটা সবারই একটা সন্দেহান রয়েছে, আমার নিজেরও একটা সন্দেহান রয়েছে যে এখানে নির্বাচনের মানটা কতটুকু হবে। তো সেই জন্য দেখা পাবার যে আমাদের সবচেয়ে বড় একটা যা ফ্যাক্টর হবে এই নির্বাচনে, যে ইয়াং ভোটার যে 60% এবং সুইং ভোটার যারা কোনো রাজনীতির সাথে জড়িত নয়, তাদের চাহিদাটা কারা ধারণ করতে পারে, সেইটা একটা বড় ফ্যাক্টর হবে বলে আমি মনে করি। এবং সেইখানে কিন্তু এই মানুষ এইটা দেখতে হবে যে চাঁদাবাজ বন্ধ কারা করতে পারে, ঘুষ কারা বন্ধ করতে পারবে, এবং যে বাংলাদেশে যে একটা ডিসফাংশনাল স্টেটে পরিণত হয়েছে। এবং ওয়াই আই সেসো, বিকজ প্রত্যেকটা অফিসে কেউ আর এখন সঠিকভাবে কাজ করে না, এবং বাংলাদেশ যে একটা ডিসফাংশনাল স্টেট, এইটার সবচেয়ে বড় টেস্টিমনি হলো আমাদের রাস্তাঘাট, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা। এখন এই বাচালারা, আমি ইদানিং দেখলাম যে তারা রাস্তার পাশে যায় না, রাস্তার মাঝখানে নামায় এবং উঠায়। ওরাই এখন এই ট্রাফিক আইন নিজেরা বানিয়েছে। এবং আমরা দেখলাম যে এই যে রিক্সা, মেশিন রিক্সা যেটা, এ তো কোনো আইন টেন কিছুই মানে না। সো একদম একটা ভঙ্গুর দশা। এবং সেইখান থেকে আমরা ডিসফাংশনাল স্টেট থেকে কমপ্লিটলি ফেইলিয়ার স্টেটে যাব, না আমরা এখান থেকে ডেভেলপ করব, এইটা একটা বড় আশঙ্কার কথা। কারা দেশটাকে সেই লাইনে আসতে হবে? সেই ক্ষেত্রে সভরেন্টির উপর যে আঘাত যেটা ট্রাম্প যেটা ভেনেজুয়েলা করেছে, আমি অপারেশনটা দেখলাম বিভিন্ন ভিডিওয়ে, যে এই যুগে কিভাবে মানে 45 মিনিটসের ভিতরে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে জিপিতে ধরে নিয়ে আসলো, এই আশঙ্কাটা কিন্তু ছোট সমস্ত রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে। ছোট রাষ্ট্রের পাশে যারা বড় রাষ্ট্রগুলো রয়েছে, যে দ্য কনসেপ্ট অফ সভরেন্টি হ্যাজ ব্রোকেন ডাউন। এবং এই ট্রাম্পের এই ঘটনাটা কিন্তু আসলে রাশিয়ার যে ক্রিমিয়া দখল এবং ইউক্রেনের যে তারা জমি চাচ্ছে ডনবাস এলাকা থেকে, সেইটাকে কিন্তু এক ধরনের জাস্টি পেয়ে দেয়। তো সেই জন্য এই যে ইন্টারন্যাশনাল রোলটা, বিশেষ করে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক, 120টা চুক্তির কোনো কিছু তারা কোনো রিভিউ করলো না, একটা চুক্তিও, যেখানে মিরেশ্বরের মতো 900 একর জমি দিয়ে দিয়েছিল, একজন বাঙালি ঢুকতে পারতো না। সো এই বাংলাদেশে কে স্ট্রং ফরেন পলিসি ফলো করতে পারবে, আমাদের নিরাপত্তার জন্য আমাদের যে সামরিক প্রিপেয়ার্ডনেস, যে স্ট্যান্ডিং আর্মি রয়েছে 2 লাখ প্লাস, সেইখান থেকে কী করবে। সো এটা একটা বড় ইস্যু দাঁড়াবে যে আমাদের দেশ স্বকীয়ভাবে চলবে, না এই ইন্ডিয়াপন্থী, এই পাকিস্তানপন্থী, আমেরিকানপন্থী সেইগুলো থাকবে। এইটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে। যার জন্য আমি মনে করি যে নির্বাচনটা লাস্ট মুহূর্তেও কিন্তু আসলে একটা মানে অ্যানামলিস হতে পারে। এবং আইনশৃঙ্খলা, যে আপনি প্রার্থী, এখন আপনার একজন পুলিশ গার্ড রয়েছে,
আপনি এখন পুলিশ গার্ড নিয়ে জনসংযোগে যাবেন, এটা দেখতে কেমন দেখায় যে আপনার ফ্রি প্লে না, ইউ ডোন্ট হ্যাভ দ্য লিবার্টি। তো হ্যাভিং সেড দ্যাট, যে আপনি যদি নিজের লিবার্টি নিয়ে, ফ্রি প্লে নিয়ে যদি জনসংযোগ করতে না পারেন, তো এটা তো একটা অস্বাভাবিক পরিস্থিতি। এই অস্বাভাবিক পরিস্থিতি এখন একজন প্রার্থী তো গুলি করছে ডাইরেক্ট দিনের বেলা, এরকম যদি আরও 2-3টা গুলি করার ঘটনা ঘটে, এবং আজকে যে ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না, ইনক্লুসিভ নির্বাচন কে চাচ্ছে? আমাদের সেনাবাহিনী বলেছিল ইনক্লুসিভ নির্বাচন, ভারত বলছে ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগ দাবি জানিয়েছে তাদেরকে নিয়ে নির্বাচন করার। তো এই যে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, এইটা কিন্তু নির্বাচন পণ্ড হওয়ার সবচেয়ে বড় কারণ আমি মনে করি। সেইটা কীভাবে অ্যাড্রেস করা হবে, সেইটা কিভাবে সামাল দেওয়া হবে, সেইটা এই অন্তর্বর্তী সরকারে আছে কি না সেটা আমার সন্দেহ রয়েছে। তো সেই কারণে যে আমাদের যে এই বারবার যে অভ্যুত্থান ঘটে, বারবার বিপ্লব ঘটে, আমরা কি এরকম মানে এইটা কি একটা কার্সড নেশন, যে এই নেশনটা কি টেক ওভারই করবে না? বারবার একটা গণতন্ত্রের নামে রাজনৈতিক দল আসবে এবং তাদের লোকজন লুটপাট করবে, মানুষের যে ন্যায্যতা পাওয়ার যে অধিকার, যে সুশাসন ন্যায় বিচার পাওয়ার অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার যে অধিকার, সেই অধিকার থেকে কি বারবার তারা এইভাবে ডিপ্রাইভড হবে? বৈষম্যহীন সমাজ কি সৃষ্টি হবে না বাংলাদেশে? এইটাই এখন মানুষের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি শুনছিলেন এবং জি আরেকটা ফ্যাক্টর উনি বলছেন যে এক্সটার্নাল ফোর্সেসরা কি ভূমিকা অবতীর্ণ হয় সেটা। না মানে আসলে এখানে কিছু বিষয় আছে ভাই, উনি যেটা মনে করেছেন বা করেন সেই হিসেবে উনি ব্যক্ত করেছেন। তবে আসলে মনে করেন আর্মড ফোর্সেস অ্যাজ এ হোল, অ্যাজ এন ইনস্টিটিউশন, একটা তারা কি চিন্তা করছেন এটা আসলে ভাইয়ের জানার কোনো উপায় নেই। দুই একটা বক্তব্য হয়তো হয়েছে, আমারও নিজেরও যে জানার খুব উপায় আছে তা না, বাট আমাদের যে কোনো একজনের আর্ম ফোর্স অ্যাজ ইনস্টিটিউশন কী চায় জানা মুশকিল। ভারত ফরেন পলিসি এক্স্যাক্টলি কীভাবে করতে চায় এটাও জানা মুশকিল, এবং এটাও এগেন অনেক ফ্যাক্টরস থাকে। আওয়ামী লীগ নির্বাচন চেয়েছে, আমরা শুনেছি যেটা যারা পলাতক আওয়ামী লীগ, পলাতক যারা নেতৃত্বে আছে তারা বারবার বলেছে তাদেরকে নির্বাচনের ভেতরে রাখতে। পলাতকের বাইরের সবাই এখানে কোনো বড় আওয়াজ তুলেছে বা কোনো আন্দোলন করেছে বা কিছু আমরা দেখিনি। কারণ আওয়ামী লীগের যে স্ট্রাকচার ছিল আজকের না, আজকে থেকে অলমোস্ট 80 বছর পুরাতন একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের স্ট্রাকচারের কর্মী বাহিনী সবাই পলাতক, এটা সম্ভব না। সো যদি কর্মী বাহিনী বড় দাগে চাইতো সেটার বহিঃপ্রকাশ আমরা রাস্তায় দেখতাম। এটা আমি যেটা মানে ভাইয়েরটা কি মনে করেন বলেছেন, আমি কি মনে করি সেটা বলছি। সো ওই জায়গা থেকে নির্বাচন ভাই বলেছেন, যেমন মনে করেন তফসিল ঘোষণার পরও নির্বাচন আপনার বানচাল হয়েছে। হ্যাঁ আসলে বাস্তবিক হয়েছে। প্রচারণা শুরু হওয়ার পর বানচাল হয় নাই, আমরা প্রচারণার শুরুতে চলে এসেছি। মোটামুটি আপনি যদি তারিখ নির্ণয় করেন আমরা প্রচারণার শুরুতে চলে এসেছি, এবং সকল দল সকল প্রার্থী প্রচারণায় পুরোপুরিভাবে এখন নিয়োজিত আছে। তো আমি ধরে নিচ্ছি জনাব তারেক রহমানও ভালো মানুষের ভোট নেবে এবং সকলের ভোট নেবে। আসলে ভালো মানুষকে এটা নির্ণয় করার আমরা কে? যেমন মনে করেন ভাই বললেন যে আমাদের আপনার ঘুষ বন্ধ করতে হবে, এবং আলবৎ বন্ধ করতে হবে, কোনো উপায় নেই। ঘুষ যেই লেভেলে আমাদের দেশে আছে চলছে, ওই লেভেলে যদি ঘুষ চলতে থাকে আমরা আসলে এই সামনে দেশের উন্নয়ন করতে পারবো না। কিন্তু আপনি দেখেন যে বড় গলায় ঘুষের বিরুদ্ধে কথা বলছে সেও মেয়ে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী জামাই চায়। সো মানে আমরা আসলে জাতিগতভাবে ঘুষটাকে ন্যাচারালাইজ করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদের বদলাতে হবে। যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, যেখানে আমরা সকলে মানে আমি বলবো পুরো বাংলাদেশ আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনের ডাক কিন্তু শুরু হয়েছিল এমন চাকরির জন্য যে চাকরি মানুষ চাই কতখানি ঘুষ তুলতে পারবে সেটার জন্য। এগেন আমি হয়তো ভাষাটা একটু নোংরা করে ফেললাম, আমাকে ক্ষমা করবেন। সো ওই জায়গাগুলো আপনার মনে রাখতে হবে যে এখানে আসলে আমাদের অনেক বদল দরকার। তবে আমি আশা রাখবো যে এগেন জনাব তারেক রহমানের সাথে আমি আছি, আমরা একজোটে। বাট আমি মনে করি জনাব তারেক রহমান কী চান উনি বলবেন, বাট উনি পরিষ্কার অনেকবার করেছেন ওনার কথাবার্তায় যে উনি বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র দেখতে চান, এবং বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র দেখতে হলে নির্বাচনেও আমরা অনেক ক্যান্ডিডেটস দেখতে চাই। ভাই অনেক পরিচিত একটা মুখ জনগণের, অনেক টকশোতে উনি কথা বলেন, অনেক সুন্দর কথা বলেন, মার্জিত কথা বলেন, এবং ন্যায়সঙ্গত বা বিবেক দিয়ে কথা বলেন। সো ওনার একটা ফলোয়িং আছে। ওনারা যখন নির্বাচনে থাকবেন তখন জাতি জনগণ সবাই দেখবে নির্বাচনটা আসলেই
অনেক ক্যান্ডিডেটস দিয়ে এবং ভালো ভালো ক্যান্ডিডেটস দিয়ে হচ্ছে, এই জিনিসটা জনগণের কাছে পৌঁছানো দরকার। এবং এগেন আজকে জনাব তারেক রহমান আমাদের জোটের নেতা, সো আমাদের জোট যদি জয়যুক্ত হয় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা আমরা আশাবাদী, আমরা দোয়া করছি, কারণ আমরা তো নির্বাচন করছি, দোয়া করছি জিতবার জন্য। সো আমরা আশাবাদী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আমরাও চাই না, বা আমাকে যদি জিজ্ঞেস, আমিও চাই না কোনো পরীক্ষাবিহীন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। সো যত ভালো ভালো ক্যান্ডিডেটস আছে ওনার বিরুদ্ধে দাঁড়াক, আমরা দেখতে চাই। আমি দেখতে চাই, যেমন আমি ঢাকাতে আরও আসনে নির্বাচন করছি, আমার প্রতিপক্ষ হিসেবে মামুনুল হক আছেন। মামুনুল হকও বেশ নামকরা ব্যক্তিত্ব বাংলাদেশে, স্পেশালি যারা আপনার আলেম সমাজের সাথে সম্পৃক্ত আছেন, শুধু আলেম না, আলেম সমাজের সাথে মিনিমাম সম্পৃক্ত আছেন, তারা মামুনুল হককে চেনেন। এবং মোদি বিরোধী আন্দোলনের সময় মামুনুল হকের চেহারা প্রত্যেকটা টিভি স্ক্রিনে, প্রত্যেকটা পেপারের ফ্রন্ট পেজে একদম প্লাস্টার্ড হয়ে গেছিল। সো তার একটা দেশব্যাপী পরিচিতি আছে। আমিও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি সংসদে যাই, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংসদে যেতে চাই, যে আসলে আমি পরীক্ষা দিয়ে এসেছি, কোনো ক্যান্ডিডেট নাই এমনি এমনি আমি ভোট পেয়ে গেছি, না, আমি পরীক্ষা দিয়ে এসেছি, আসলেই ক্যান্ডিডেট ছিল, পরীক্ষা হয়েছে, জনগণ মনে করেছে না, আমরা ববি হাজ্জাজকে নির্ণয় করলাম। আমরা আমাদের জোট নেতারও সেম জিনিসটা দেখতে চাই, শুধু একজন না, একাধিক ভালো ভালো ক্যান্ডিডেটস থাকবেন এবং সেখানে জনগণের আস্থা নিয়ে জনাব তারেক রহমান যদি জয়ী হয়ে আসতে পারেন, যেটা আমি বিশ্বাস করি আসবেন, বাট সেটা আমার বিশ্বাস ভাই, তাহলে আমরা জনগণকে পরিষ্কার দেখাতে পারবো প্রথমত আমরা আসলে বহুমাত্রিক বহুদলীয় গণতন্ত্র চাই, দেখতে চাই, এবং আমরা আসলে গণতান্ত্রিক কম্পিটিশন দেখতে চাই, নির্বাচন দেখতে চাই। হ্যাঁ, আপনার সাথে আমিও আশঙ্কিত, আমি বারবার আজকে বলছি আমি আশঙ্কিত যে কত ভালো নির্বাচন হবে, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্বল, কত ভালো নির্বাচন হবে এটা নিয়ে আশঙ্কা আছে। কিন্তু নির্বাচন আমাদের মাস্ট হইতেই হবে, কারণ নির্বাচন যদি না হয় আমাদের অর্থনৈতিক অবস্থান থেকে শুরু করে সব কিছু যে জায়গায় এসে পৌঁছেছে, এবং হ্যাঁ, এখনও অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে কিছু শক্তি আছে যাদের প্রচেষ্টা চলমান এই নির্বাচনটাকে বানচাল করবার জন্য, এবং এর আগে অনেক কিছু তারা করেছে, আমরা হয়তো ভেতরে অনেক কিছু শুনেছি, তার কতটা সত্যি আমি এখনো 100% বলতে পারবো না, আগামীতে যে হয়তো আমরা জানবো, কিন্তু অনেক কিছু আমরা শুনেছি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে নির্বাচন বানচাল করবার জন্য, এখনো হয়নি, আমরা প্রচারণার সময় চলে এসেছি। আমি শক্তভাবে বিশ্বাস করি এটা আর বানচাল হবে না, নির্বাচন হবে, এই নির্বাচনটা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তেই, তবে আরও ভালো নির্বাচন হতে পারতো, এটা ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের। না দেখুন, আপনি যেমনটা বলেন যে আমাদের দেশে ঘুষ ন্যাচারালাইজড হয়ে গেছে, মানে নর্মাল ব্যাপার। এটা কেন হয়েছে? ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই কারণে যে প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে কে? পলিটিশিয়ান। সো যে কোনো মন্ত্রণালয় মন্ত্রী যদি দুর্নীতি করে, সচিবকে ব্যবহার করে, সেই সচিব তো একসময় ভাবতে পারে যে আপনি আমাকে ব্যবহার করে দুর্নীতি করছেন, আমি আমার অংশটা নেব। মানে যে কারণে আওয়ামী লীগের সময় সচিবরাই রাষ্ট্র চালাতো, কারণ মন্ত্রীদের ওই যোগ্যতা ছিল না ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করা। ব্যুরোক্রেসিতে কারা যায়? যারা ব্রিলিয়ান্ট। এই বাংলাদেশে আর একটা দুর্ভাগ্য হলো যে ব্রিলিয়ান্ট লর্ড যারা ইঞ্জিনিয়ার হয়, যারা ডক্টর হয়, যারা এই ব্যুরোক্রেসিতে যায়, এর বড় একটা অংশ অনৈতিকতার সাথে জড়িয়ে যায়, এবং এই যে তারা জড়িয়ে যায় তাদেরকে যে নিয়ন্ত্রণ করা যায় না, এইটা হলো আমাদের দুর্বল রাজনৈতিক নেতৃত্বের কারণে। কারণ রাজনীতি যদি চোরাতন্ত্র হয়ে যায়, রাজনীতি যদি লুটেরাতন্ত্রের সৃষ্টি হয়, তখন তারা এই ব্যুরোক্রেসিকে ব্যবহার করে তাদের টাকা জোগাড় করে, কমিশন খেয়ে, ঘুষ বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে, তারপর তারা টাকা বিদেশে পাঠায়। এই জন্য যারা পারে না, যারা মনে করে যে এটা ছাড়া চলবে না, তখন এই ভাষ্যটা আসে যে না, ঘুষ ছাড়া বোধহয় বাংলাদেশ চলবে না। তো এই কারণে যে এই রকম ঘুষের লেনদেন বাংলাদেশে এখন যে যে জায়গা আসছে, এইটা বোধহয় স্বাধীনতার পরে প্রথম 30-40 বছরে এটা ছিল না, এবং এই উপমহাদেশে এই রকম নিকৃষ্ট উদাহরণ পাওয়া যাবে না যে এখন টেবিলের উপর থেকে ঘুষ লেনদেন হয়। এই মাহাতির মোহাম্মদ একবার বলেছিল যে টেবিলের নিচ থেকে হলে হয়তো একটু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু টেবিলের উপরে যখন চলে আসে তখন কিন্তু আর এই অরাজকতা কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। এবং রাজনীতিতে এই টেন্ডেন্সি যে কাউকে একটা পদায়ন করে, কাউকে নমিনেশন দিয়ে যদি ভাবে যে আমি তাকে কৃপা করলাম, দেন ইউ হ্যাভ টু সার্ভ মি, যেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ কী করেছে? ওই কিছু চোরা মন্ত্রী ঠিক করেছিল, এই ভূমিমন্ত্রী সাইবুজ্জামান চৌধুরী,
এই আইনমন্ত্রী, এরকম ডজনস, এই যে খুকুমণি, এদেরকে দিয়ে যে তুমি এখান থেকে যত কিছু চুরি করবা, দীপুমণি, খুকুমণি আমি মজা করে বলছি। সো এখন এই খুকুমণিরা বলছে ঠিক আছে, যেহেতু আমার 80% ওখানে দিতে হবে টাকা, তাহলে আমি যা খুশি তাই করব। যার জন্য এই দীপুমণি অথবা খুকুমণি তার বিরুদ্ধে 250 কোটি টাকার অভিযোগ করেছিল তার ডিসি। সেই ডিসিকে সে বদলি করলো, কিন্তু খুকুমণির কিছু হলো না। আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুতের একই ক্যাপাসিটির একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে, যেটা ইন্ডিয়াতে হয়েছে 3 বিলিয়ন, আর বাংলাদেশে সেইটা হয়েছে 13 বিলিয়ন, অর্থাৎ 10 বিলিয়ন এখানে চুরি হয়ে গেছে। হ্যাঁ, 10 বিলিয়ন চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এই রাজনীতিবিদ দেখতে চায় না, এই চোরা রাজনীতি দেখতে চায় না, যে তারা চুরি কইরা ওই উপর দিকে পাঠাবে, যে 2 বোন ছিল। এই রাজনীতি পরিহার না করতে পারলে বাংলাদেশ আবার একটা বিপদের দিকে ঢুকে যাবে। সেইটাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ দেখবে রাজনীতির নামে মন্ত্রী চুরি করে। এই যে আইনমন্ত্রীর সম্বন্ধে আপনি কী বলবেন, জেলে আছে, ওর জেলেই পচে মরা উচিত। যে তার যে জামিন বাণিজ্য, তার চেম্বারের লোক বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যেত, সকালবেলা রাত্রেবেলা সেইটাকে ভাগ হতো, কে কোথায় যেয়ে জামিন করবে। হাইকোর্ট থেকে রিজেক্ট হয়েছে, অ্যাপিলেট ডিভিশন থেকে রিজেক্ট হয়ে গেছে, সেই মামলা সে জেলা কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন করাইছে। উদাহরণস্বরূপ হাশেম ফ্লাওয়ার মিলে একটা অগ্নিকাণ্ড হয়েছিল, 54 জন শ্রমিক মানে আগুনে পড়ে মারা গেল। তখনও ডেড বডি আপনার লাশ ঘরে, এর মধ্যে আসামিদের জামিন হয়ে গেল। এই হলো আইনমন্ত্রীর চেহারা। ওর তো আসলে ওপেন ট্রায়াল করা ছিল একটা প্রোক্লেমেশনের মাধ্যমে। যদি আমি অন্য একটা আলোচনা বলছিলাম, একটা প্রোক্লেমেশন, আজকে এই উদ্বোধনটা সফল হতো, একটা প্রোক্লেমেশনের মাধ্যমে শর্ট ট্রায়াল করে যদি 25-30 জনকে ফাঁসি দেওয়া হতো, তাহলে বাংলাদেশ 50 বছরের জন্য বেঁচে যেত। কাদেরকে? যারা গণহত্যা ঘটিয়েছে, যারা কিলিং ঘটিয়েছে, যারা বাংলাদেশের বিলিয়ন ডলার, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বাংলাদেশের মানুষ সেইটা দেখতে চেয়েছিল। সেইটা আমরা দেখব কিনা, যে এই চুরিতন্ত্র, এই যে লুটেরাতন্ত্র আমরা বন্ধ করতে পারছি কিনা। আমি আগে দুর্নীতি নিয়ে কাজ করি অনেক দিন ধরে। আমি ডজনস অফ মন্ত্রী এমপি আওয়ামী লীগের তাদের বিরুদ্ধে, বাহিনী প্রধান এরকম তার বিরুদ্ধে, এই মন্ত্রী এমপি অনেকের বিরুদ্ধে মামলা করি। প্রত্যেকটা কিন্তু তদন্ত চলছে দুর্নীতিতে। আমি এখন দুদকের লয়ার হিসেবে কাজ করি, দুদকের মানে ওয়ান অফ দ্য প্যানেল লয়ার, প্রসিকিউটর। তো আমার এখন মনে হলো যে এটা কেমন একটা আনফর্চুনেট নেশন, যে কোনো দুর্নীতির বিচার আমরা করতে পারছি না। মানে এভরিথিং ইজ মানে ভেঙে পড়ছে। কীরকম? আগে ধারণা ছিল হয়তো দুর্বল তদন্তের জন্য এই দুর্নীতির বিচার হচ্ছে না। আচ্ছা, দুর্বল তদন্ত হতে পারে, কিছু ভালো তদন্ত হয় এবং কিছু মামলার ট্রায়াল করে বিচার হয়েছে, হাইকোর্টে তাদের শাস্তি বহাল রয়েছে। কিন্তু আমরা দেখলাম যারা ক্ষমতায় থাকে তারা কিভাবে জানি অ্যাপিলেট ডিভিশন থেকে ক্লিন চিট পেয়ে যায়। এই 5 তারিখের পরে বিএনপির যে দুর্নীতিবাজ নেতা যারা ছিল, যাদেরকে পাবলিক পারসেপশন ইজ ভেরি স্ট্রং এবং তাদের 13 বছর পর্যন্ত সাজা হয়েছে, সব একদম অ্যাপিলেট ডিভিশন থেকে টেকনিক্যাল কারণ ব্যবহার করে সব ক্লিন চিট পেয়ে গেল। তাহলে কি বাংলাদেশে কখনোই দুর্নীতির বিচার হবে না? এইটা তো রাজনীতি হতে পারে না। এইটা তো এই বিচার ব্যবস্থার এই উইকনেস ব্যবহার করে যখন সমস্ত দুর্নীতিবাজরা বের হয়ে যায়, তখন তারা নতুন নতুন শক্তি জাগরণ করে, নতুন শক্তিতে উদ্ভূত হইয়া আবার মানে ডাবল ট্রিপল মানে 4 বার যত পারে তখন লুটপাটে তারা লিপ্ত হবে। মানুষ চেয়েছিল অন্তত এই 5ই আগস্টের পরে এই বড় কিছু দুর্নীতিবাজদের কুইক বিচার করে তাদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে যাতে ফেরত আসে সেই ব্যবস্থা করা। সো আমাদের সামনে চ্যালেঞ্জ অনেকগুলো। বড় চ্যালেঞ্জ হচ্ছে যে রাজনৈতিক দলের ভিতরে সংস্কার হয়েছে কিনা, রাজনৈতিক দলের ভিতরে জবাবদিহিতা আমরা আনতে পেরেছি কিনা, রাজনৈতিক দলের ভিতরে রাজনৈতিক পদ ব্যবহার করে যারা দুর্নীতি করে তাদেরকে দলই তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে কিনা, আমাদের বিচার ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী করা যায়। টেকনিক্যাল প্রসিডিউরাল মিস্টেক দেখাইয়া তারা মামলায় পার পাইয়ে যাবে, এইটা পৃথিবীর কোনো দেশে নাই, শুধু বাংলাদেশে দেখাবে। এই জেলে থাকাকালীন তার নোটিশ সার্ভ করা হয়েছে, দিস ইজ নট এ নোটিস ইন দ্য আই অফ ল, এই হয়ে গেল, এই দুর্নীতি থেকে বের হয়ে গেল। এই দুর্নীতি কিভাবে দুর্নীতির বিচার করা যায়, আমাদের বিচার বিভাগকে আমি মনে করি আরও শক্তিশালী করা দরকার এইভাবে যে নিয়োগে পলিটিক্যাল রিকমেন্ডেশন
টোটালি বাদ দিতে হবে। পলিটিক্যাল রিকমেন্ডেশন হইলে সেটা ডিসকোয়ালিফিকেশন হবে, পৃথিবীর অনেক দেশ আছে। হাইকোর্ট ডিভিশনে গেলে তখন সে দেখে যে আমি কিভাবে এখন পার্মানেন্ট হব, টেম্পোরারি জায়গা থেকে পার্মানেন্ট হব। আচ্ছা, পার্মানেন্ট হওয়ার পরে তারপর মাথায় থাকে কিভাবে আমি অ্যাপিলেট ডিভিশনে যাব। এখন অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে তার মাথায় কিভাবে আমি চিফ জাস্টিস হব। এখন চিফ জাস্টিস হওয়ার পরে দেখে যে তখন যারা ক্ষমতায় থাকবে তাদের কিভাবে কৃপা পায় আমি কোনো একটা পদে যাই একটু গাড়ি বাড়ি ব্যবহার করতে পারি। এই সিস্টেমটাকে সম্পূর্ণ চেঞ্জ করা ছাড়া আমরা দুর্নীতির বিচার এবং যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কখনোই কাজ করবে না ইফ দ্য জাজেস আর নট ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার মাইন্ড, ইন দেয়ার অ্যাক্টস। তাদের এই জায়গাগুলো স্ট্রেন্থ করা ছাড়া বাংলাদেশে এই বিপ্লবের চেতনা কখনোই। ভাই অনেকগুলো কথা বলেছেন এবং উনি অবভিয়াসলি ওনার বিশ্বাসের জায়গা থেকে খুব ইমোশনালি কথাগুলো বলেছেন, কিন্তু আবার এখানে অনেকগুলো ভুল ত্রুটিও আছে। যেমন মনে করেন অ্যাজ ফার এজ দ্য ল ইজ কনসার্নড, টেকনিক্যাল প্রসিডিওর ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাজন্ট ম্যাটার আপনি কোন দেশে, স্পেশালি যদি ল আইন ওখানে কার্যকরী হয় তাহলে টেকনিক্যাল প্রসিডিওরাল ভুলের জন্য অনেক কিছু হতে পারে। সো এটা আসলে এটা বাস্তবতা, এটা আইনের বাস্তবতা এবং এটা প্রয়োজনীয়। ইনস্টিটিউশনাল স্ট্রেংথ তখনই থাকে যদি টেকনিক্যাল প্রসিডিওরাল পয়েন্টসগুলো কার্যকরী না হয়, তাহলে ইনস্টিটিউশনাল স্ট্রেংথ থাকে না। যেটা সব জায়গায়, এটা ভাই ভুল ধারণা বলেছেন। আরেকটা জিনিস হলো যে যখন ইমিডিয়েট পাস্ট স্বৈরাচারী সরকারের সাথে আমরা যে কোনো সরকারের করাপশন কম্পেয়ার করি, কয়েকটা জায়গায় একটা বড় দাগে আমরা ভুল করি। আমি বাংলাদেশের করাপশনের ইতিহাসে যাব না, ওটাও ভাই একটু ভুল ব্যাখ্যা দিয়েছেন যে এটা কিছুদিন আগে রাজনৈতিকরণ কারণে হয়েছে। রাজনৈতিকরণ এটার বড় একটা বা বৃদ্ধি হবার একটা কারণ ছিল, বাট এটা সাইক্লিক। এটা শুরু হয়েছে আমাদের সর্ট অফ কলোনিয়াল সিস্টেমে যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, সেটা জুডিশিয়ারি বলেন, যেটা পুলিশ প্রশাসন বলেন, যেটা যে কোনো মিনিস্ট্রি সেক্রেটারিয়েট বলেন, যেইভাবে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে সেই স্ট্রাকচারগুলোই তৈরি করা হয়েছিল যে জনগণের উপর শাসন করবার জন্য। তাদের শক্তিই ছিল ওইভাবে যে জনগণের কাছে তাদের কোনো ধরনের জবাবদিহিতা থাকবে না। সো ওই যে ওই জবাবদিহিতাটা আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্ট্রাকচারাল ইনস্টিটিউশনাল জায়গাগুলোতে ঘুষ এবং অরাজকতা, এটা করাপশন, এটা কমিয়ে নিয়ে আসা বা বন্ধ করা। এবং ওই জায়গাতে আমি বলছিলাম যে জনাব তারেক রহমান অনেকগুলো প্ল্যান এগুলো তৈরি করেছেন যেগুলো এটা করা সম্ভব হবে কিনা জানি না, করা সম্ভব, আমরা বাস্তবায়ন করতে পারবো, এটা আমি আশাবাদী। পারবো কিনা এটা সামনে আমাদের কাজই পরিচয় দেবে। তবে ওই জিনিসগুলো আছে। এবং বিগত স্বৈরাচারী সরকারে যে জিনিসটা হয়েছে, ওই যে আপনি যেটা বললেন, আপনি কুকুমণি বলেন, যেইমণি বলেন, যেটা বললেন, সেই কাজগুলো করে কেন পার পেতে পেরেছে? কারণ কোনো নির্বাচন নাই। সে 2013 সালে যেটা করেছে 14 সালে এটা জবাবদিহি করতে হয় নাই। নির্বাচন হলে 14 সালে জবাবদিহি করতে হইতো। 17 সালে যেটা করেছে 18 সালে এটা জবাবদিহি করতে হয় নাই। 22 সালে যেটা করেছে, 23 সালে যেটা করেছে, 24 সালে এটা জবাবদিহি করতে হয় নাই। সো নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, যারা জবাবদিহিতার অধীনে আসেন। এর আগে হয়েছে কিন্তু দেখেন 96 থেকে 2001 আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা সুপরিচিত হয়েছিল দেশব্যাপী করাপশন, অরাজকতা, কিছু দূর সন্ত্রাসের জন্য। এই যে আমি এখন ঢাকা 13 যে আসনে, বৃহত্তর মোহাম্মদপুর যে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই আসনের 1996 থেকে 2001 যিনি আওয়ামী লীগের মনোনীত এমপি ছিলেন, ওনার প্রাইমারি পরিচয় ছিল উনার এবং উনার সন্তানদের সন্ত্রাস দিয়ে। আমি নাম বলে ছোট করতে চাই, উনি আমাদের মধ্যে আর নেই, ইন্তেকাল করেছেন। বাট ওনার এবং ওনার সন্তানদের কত বড় সন্ত্রাসী ক্ষমতা সেটা দিয়ে পরিচিত ছিলেন। এবং যেহেতু পরিচিত ছিলেন, 2001-এ যখন নির্বাচন হয়েছে জবাবদিহিতায় চলে এসেছেন, বাতিল হয়ে গেছেন। এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে 90, 91, 96, 2001 এই ধারাবাহিকতায় আমরা এমন একটা জায়গায় আসা শুরু করেছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো আসলে জবাবদিহিতার অধীনে আসা শুরু করেছিল। তাদের ভেতরে একটা কোর লেভেলে, মানে একদম ভেতরের শিকড়ে একটা অনুভূতি চলে এসেছিল যে আমরা যদি এসে বিশালভাবে অরাজকতা করি তাহলে 5 বছরের বেশি আর না, 5 বছর পর ক্ষমতায় থাকতে পারবো না। সো আমরা যদি 111টা আরেকটু বিচক্ষণ, মানে 111 না হয়ে আরেকটু বিচক্ষণতা আমরা দেখতে পেতাম, বা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আইভরি টাওয়ার মাতব্বরি আর খালখেয়ামি বা খামখেয়ালি,
সেগুলো যদি না হতো আর একটু বিচক্ষণতা আমরা দেখতে পারতাম, তাহলে হয়তো আমরা আবার ওই রাস্তায় যেতাম যেখানে যে রাজনৈতিক দলগুলো আরও সোজা সাপটা জবাবদিহিতার অধীনে আসতো, যে দুষ্টামি করবা, নির্বাচনে হারবা, এবং রাতারাতি কালচারাল সিস্টেমিক বদল আসে না। সিস্টেমিক বদল আনার চেষ্টা রাতারাতি করতে হয়, কিছু সময় লাগে সেই বদলটা টু টেক হোল্ড, মানে একদম পক্ত হতে, এবং ওটা থেকে কালচারাল বদলগুলো আসে। আজ থেকে 50-60 বছর আগে আপনার সরকারি কর্মকর্তারা চুরি করবেন, করাপ্ট হবেন, এটা কেউ চিন্তা করতো না। কিন্তু কেন চিন্তা করতো না? কারণ সরকারি চাকরির মানে সংখ্যা কম ছিল এবং তাদের মূল্যায়ন, মানে বেতন থেকে শুরু করে সব ধরনের মূল্যায়ন অনেক বেশি ছিল। এরপরে কি হলো, সংখ্যা কমে গেল, সংখ্যা অনেক বেড়ে গেল, তাদের কম্পেনসেশন মানে বেতন ভাতা এই মূল্যায়ন কমে গেল, কিন্তু ক্ষমতা সেম রয়ে গেল। ক্ষমতা যখন সেম রয়ে যাবে, কি আমার জবাবদিহিতা নাই, আমাকে বসানো হয়েছে শাসন করবার জন্য, এখন আমাকে তুমি টাকা দিচ্ছ না কিন্তু ক্ষমতা ঠিকই দিয়েছো, তাহলে আমি টাকা তুলবো। সো এই যে সিস্টেমে বদল, এই সিস্টেমে বদল নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি এবং আমি আশাবাদী সামনে এই সিস্টেমের বদল আমরা আনবো এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার ভেতরে চলে আসবে। ঠিক, না সেটাই করা দরকার, কিন্তু নির্বাচন হলেই যে সব ঠিক হয়ে যায় সেটা কোনো গ্যারান্টি নাই। নির্বাচন হলে ঠিক হবে যদি সত্যিকারে রাজনৈতিক দলের ভিতরে আভ্যন্তরীণ যে দুর্নীতিগ্রস্ত কালচার সেইটাকে যদি চেঞ্জ করতে পারে এবং দলের টপ নেতারা যদি দুর্নীতিবাজ না হয়, তাহলে নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব। দলগুলো যদি চায় দুর্নীতি নিবারণ করবে, তাহলে 80% দুর্নীতি ওখানেই থেমে যাওয়া সম্ভব। কারণ এই রাজনৈতিক কুসংস্কৃতিতে এই দুর্নীতি করা, সম্পত্তি দখল ইত্যাদি, জনগণের টাকা কমিশন, এইগুলো করেই রাজনৈতিক ক্ষমতায়। এখন ববি হাজ্জাজ তো আসলে প্র্যাকটিস করে না। তো আমি যে বললাম যে টেকনিক্যাল কারণে কোনো মামলা বাতিল হয় না, তো এটা তো হাইকোর্ট ডিভিশন রায় আছে, বইতেও আছে। সো প্রবাবলি হি ডাজ নট নো যে টেকনিক্যাল কারণে পৃথিবীর কোথাও সাবস্টেটিভ মামলা কখনোই সেটাসাইড হয় না। সো দ্যাট হি শুড বি কারেক্টেড হিমসেলফ। কোথাও হয় না। আলতাফ হোসেন চৌধুরীর মামলা ছিল, সেই মামলায় কোর্ট রেশিও ডিসাইডেড দিয়ে বলে দিয়েছে যে টেকনিক্যাল কারণে, প্রসিডিউরাল মিস্টেকের কারণে কোনো মামলা বাতিল হবে না। আর এই একই কারণে যখন আওয়ামী লীগের অ্যাপ্লিকেন্ট ছিল তখন সেটা বাতিল হয়েছে। তো এইটা মামলা আবার এইটাও হয়, চেহারা দেখে, আবার লয়ারকে যায়, ওইটাও একটা ফ্যাক্টর। সো আমি সেই জন্য বলছি ওভারঅল যে আমাদের জুডিশিয়ারি ইজ ভেরি উইক। দেখে যে যেদিকে বাতাস সময় অনেকে সেই দিকে পাল উড়োবার চেষ্টা করে, এইটা একদম সব জায়গায় আলোচনায়, সব ওপেন সিক্রেট এগুলো হচ্ছে। তো সেই জন্য ওই যে সিস্টেম চেঞ্জের কথা বলছে, সেইটা যদি হয় তাহলে ভালো, মানুষ সেটা দেখবে, সেটাই দেখতে চায় যে পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে হয় কি না, সেইটা মানুষ দেখবে যে কতটুকু পারে, যাতে আমাদের জাতি আবার এই অন্ধকারের দিকে না ঢোকে, যে ডিসফাংশনাল স্টেটে। জুয়েল ভাই সর্বশেষ একটা কথা হলো যে এইরকম ডিসফাংশনাল স্টেট হয়ে গেছে। আমি বনানী যেখানে থাকি সর্বদক্ষিণে, তার পাশে একটা লেক, করাইল লেক। এই লেকটা গত 5ই আগস্টের পরে একদম পুরোটা দখল হয়ে যাচ্ছে, অল্প একটু বাকি আছে। এইটা আমি নিজে রাজুকের চেয়ারম্যানকে বললাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাকে বললাম, পুলিশকে ফোন করলে তার কোনো দায়িত্ব নাই, ডিজি এনভায়রনমেন্ট ফোন দেন, কারো কোনো দায়িত্ব নাই। আমি চিঠি পর্যন্ত লিখলাম, ওইখানে কিছু মানুষ এইরকম পরিস্থিতি যে একটা পুরা লেক দখল হয়ে গেল। তো এখন এই যে দখল বাণিজ্য চলে, ঢাকা শহরের মাঝখানে ছোট্ট একটা জলাধার, সেটা দখল হয়ে গেল এবং এখানে যারা প্রার্থী আছে কেউ কিন্তু কোনো কথা বলে না যদি ভোট নষ্ট হয়। সো ইট ইজ এ ডিসফাংশনাল স্টেট। সেই ডিসফাংশনাল স্টেট থেকে আসতে হলে ওই রকম প্যারামাউন্ট নেতৃত্ব দরকার, যে একেবারে ভগ্ন দশা থেকে দেশটাকে টেক অফ করার মতো ভীষণ থাকতে হবে, মিশন থাকতে হবে, এবিলিটি থাকতে হবে। দ্যাট ইজ দ্য টেস্ট অফ দ্য লিডারশিপ। এইটা তথাকথিত রাজনীতি দিয়ে, তথাকথিত জনসমর্থন দিয়া, যে সেট আপের কারণে 2001 থেকে 6-এ বিএনপির পতন হয়েছিল, সেই একই সেট আপ নিয়ে আপনার সেই পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে পারবেন কি না, সেইটাই দেখার ব্যাপার। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিস্টার ববি হাজ্জাজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি দুজন রাজনীতির সঙ্গে যুক্ত, দুজনেরই আকাঙ্ক্ষা আছে এবং জন আকাঙ্ক্ষাও তাই। আমাদের অনেক পরিবর্তন দরকার, অনেক সংস্কার দরকার, দুর্নীতিমুক্ত একটা সমাজ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই।
এগুলো করতে হলে আসলে জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার দরকার, এবং সেই জনপ্রতিনিধিত্বশীল সরকারের জন্য একটা নির্বাচন দরকার। নির্বাচন হলেই একটা নির্বাচিত সরকার যে গণতান্ত্রিক হয়ে উঠবে এমন কোনো আকাঙ্ক্ষা নেই বা তারা সব আমূল বদলে দেবে। তবে এটা একটা প্রাথমিক ন্যূনতম পূর্বশর্ত নির্বাচনটা, সেটা আমাদের পূরণ করা দরকার যদি আমরা গণতন্ত্র চাই, এবং অবশ্যই আমরা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভালো নির্বাচন চাই। সেটা হবে কিনা আমার দুই অতিথি সংশয় প্রকাশ করেছেন। তবে সাধারণভাবে দেশের সিংহভাগ জনগোষ্ঠী এখন মনে করে যে কোনো রকমভাবে একটা নির্বাচন হয়ে যাওয়া দরকার। তার সুফল বা কুফল আগামীতে কী হবে সেটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আলোচনা করা যাবে। তবে একেবারেই ফাংশন করতে পারছে না এরকম একটা সরকারের চাইতে, যে কোনোভাবে একটা জনগণের সঙ্গে সম্পর্কিত সরকার তুলনামূলক বিচারে আশা করা যায় তারা ভালো করবার চেষ্টা করতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।